বিজয়ের মাস ডিসেম্বরের শুরুতেই শহীদদের শ্রদ্ধা শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্বলন, থাকছে রাষ্ট্রীয় অনুষ্ঠান। আজ থেকে ঢাকার বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া, দেখাতে হবে আইডি কার্ড, ছুটির দিনে পুরো ভাড়া। বঙ্গবন্ধু মুরাল বসানোয় আপত্তি তোলা রাজশাহী কাটাখালীর পৌর মেয়র আব্বাস আলী রাজনীতি গ্রেফতার। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু কাল। সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ে অংশ নেবেন 14 লাখ পরীক্ষার্থী। 4 সশস্ত্র গ্রুপের চাঁদাবাজিতে জিম্মি পার্বত্য এলাকার 25 লাখ মানুষ, নির্বিকার আইন শৃঙ্খলা বাহিনী। স্বাগত সকাল 9টার বিরতিহীন 1 ঘন্টার সংবাদে, সঙ্গে আছে আমি ফারহান আলম এবং আমি শাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। আজ 1 ডিসেম্বর শুরু হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাস। এই উপলক্ষে বছরব্যাপী 50টি রাষ্ট্রীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সাথে থাকছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানানো হবে। কয়েকটি অনুষ্ঠানে বন্ধুপ্রতিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের যোগ দেওয়ার কথা রয়েছে। 16 ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে থাকছে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠান। এছাড়াও সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন আমন্ত্রিত বিদেশি রাষ্ট্রনায়করা। চালু করা হচ্ছে মুক্তিযুদ্ধ পদকের। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে তুলে ধরতে বিশ্বের 100টি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হচ্ছে সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনা সভার। মহান বিজয়ের মাসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ। রাত 12টা 1 মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে কেন্দ্রীয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা শিখা চিরন্তনে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত 30 লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এ সময় তারা মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচি শুরু করে। স্বেচ্ছাসেবক লীগ সকল অপশক্তিকে মোকাবেলা করতে সদা সর্বদা জাগ্রত বলে জানায় নেতাকর্মীরা। শহীদদেরকে স্মরণ করেছি, এরপর আমরা শপথ গ্রহণ করেছি। এই যে আমরা যে কোনো মূল্যেই বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তারই যোগ্য কন্যা, যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা ও কর্মী তারা আদর্শের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের পাশাপাশি গোলাবারুদ সরবরাহ করেছিল ভারত। আশ্রয় দিয়েছিল 1 কোটি শরণার্থীকে। বাংলাদেশিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধেও। প্রাণ দেন ভারতীয় সেনাবাহিনীর প্রায় 1800 জন। মুক্তিযোদ্ধারা মনে করেন মিত্রবাহিনী মুক্তিযুদ্ধে অংশ নেয় ত্বরান্বিত হয়েছে বাংলার বিজয়। 1971 সালের মে মাস থেকেই সীমান্ত এলাকাগুলোতে মুক্তিযোদ্ধাদের সহায়তা করে ভারত। 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেবার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও গোলাবারুদ সরবরাহ করে সে দেশের সরকার। তবে 2 ডিসেম্বর যখন পাকিস্তান ভারতে আক্রমণ করে, তারপর থেকেই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ সমর্থন দেয় ভারত। 3 ডিসেম্বর বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় বাহিনী, যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। মে জুন মাস থেকে কিন্তু ভারতীয় সেনাবাহিনী সীমান্তের কাছাকাছি জায়গার ভিতরে ঢুকে আমাদের সৈন্যদেরকে সমর্থন দিত। তবে আনুষ্ঠানিকভাবে 3 তারিখে ঢুকেছে, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে স্বাধীন এবং মুক্ত করতে। যে একটি দেশের মুক্তি সংগ্রামে বা মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা সংগ্রামে বা স্বাধীনতা যুদ্ধে আরেকটি দেশের সেনাবাহিনীর অংশগ্রহণ এবং সেটি বন্ধুত্বের মতো হয়ে, মিত্রের মতো হয়ে, এটি পৃথিবীর ইতিহাসে নেই। ততদিনে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল শত্রুমুক্ত করলেও বড় শহরগুলো পাক বাহিনীর দখলেই ছিল। ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করে মুক্ত করে সেসব অঞ্চল। মিত্রবাহিনীর প্রতি আমাদের কৃতজ্ঞতা, একই সাথে যারা শাহাদাত বরণ করেছে তাদের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা সেই সব মানুষগুলোর প্রতি যারা আহত অবস্থায় এখনও সেই সৈনিকরা ভারতে তাদের নিজ নিজ বাড়িতে
মৃত্যুর দিন গুনছে। সেদিন মিত্রবাহিনী যদি ওইভাবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত না হতো তাহলে হয়তো আমাদের স্বাধীনতার প্রাপ্তিটা একটু বিলম্বিত হতো, কিন্তু এই মিত্রবাহিনীর অবদান আমরা জীবনে ভুলতে পারবো না। যুদ্ধ শেষে 16 ডিসেম্বর ঢাকা প্রবেশ করে মিত্রবাহিনী। ওই দিনই ভারত ও বাংলাদেশি বাহিনীর যুগ্ম কমান্ডার জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান। 1972 সালের 17 মার্চ স্বাধীন বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় ভারত। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মহানগরে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আজ থেকে ঢাকায় এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এজন্য শিক্ষার্থীদের ছবি সহ পরিচয়পত্র দেখাতে হবে। কয়েকদিন ধরে হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। এ সময় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল সহ নানা ধরনের কর্মসূচি পালন করেন তারা। এর পরিপ্রেক্ষিতে কয়েক দফা বৈঠক করে বিআরটিএ ও পরিবহন সংশ্লিষ্টরা। সবশেষ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে ঢাকা পরিবহন মালিক সমিতি জানালো, শিক্ষার্থীরা 1 ডিসেম্বর থেকে হাফ ভাড়ায় রাজধানীতে চলাচল করতে পারবেন। ছুটির দিন ছাড়া অন্য সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখিয়ে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত হাফ ভাড়া দেয়া যাবে। 1 ডিসেম্বর থেকে ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকর করা হবে। এই জন্য সকল পরিবহন মালিকদের প্রতি এবং শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ছাত্ররা যেন হাফ ভাড়ায় যাতায়াত করতে পারে সে ব্যাপারে নিশ্চিত করার জন্য। শিক্ষা প্রতিষ্ঠানে যে ছুটিগুলো থাকে, সাপ্তাহিক শুক্রবার ছুটি থাকে, এই ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না। সোমবার রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি স্বীকার করেন, পরিবহন খাতে এখনও কিছু অনিয়ম ও বিশৃঙ্খলা রয়েছে। তবে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ এবং মালিক সমিতি সম্মিলিতভাবে কাজ করছে বলেও জানান মালিক সমিতির সাধারণ সম্পাদক। সত্যি যেটা বলতে হয়, কিছু কিছু গাড়ি আছে যেগুলো কন্ট্রাক্ট সিস্টেমে চলে, এখানে ড্রাইভারেরও অনেক সমস্যা আছে। যেমনিভাবে কিছু অনিয়ম যেটা পরিলক্ষিত হচ্ছে, এগুলো নিয়মে আনার জন্য বিআরটিএ এবং আমরা যৌথভাবে কাজ করতেছি এবং এই কাজ আমাদের চলমান থাকবে। এদিকে এতদিন পরিবহন মালিকরা হাফ ভাড়া কার্যকরের বিপরীতে সরকারের কাছে প্রণোদনা দাবি করলেও সেই অবস্থান থেকে সরে এসেছেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর মুরাল বসানোয় আপত্তি তোলা রাজশাহী কাটাখালীর পৌর মেয়র আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে রাজধানীর ঈশা খাঁ হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত 19 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর একটি অডিও ভাইরাল হয়। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। অডিও ক্লিপের বক্তব্যটি আব্বাসের কিনা প্রথমে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও গত শুক্রবার ফেসবুক লাইভে এসে নিজেই অডিওটির সত্যতা স্বীকার করেন তিনি। আব্বাস আলীকে এরই মধ্যে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কাটাখালী পৌর শাখার আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি 2015 সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। এরপর 2020 সালের ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। বঙ্গবন্ধুর মুরাল বসানোয় আপত্তি তোলা রাজশাহী কাটাখালীর পৌর মেয়র আব্বাস আলীকে রাজধানীর ঈশা খাঁ হোটেল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সেখানে রয়েছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র, যাব তার কাছে। বিপ্রজিৎ, আপনি বলেছিলেন যে র্যাবের ব্রিফিং করার কথা রয়েছে গ্রেপ্তারের পরে, এ বিষয়ে তথ্য জানানোর জন্য সর্বশেষ কি রয়েছে আপনার হাতে? দেখুন, আপনি জানেন যে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে র্যাব কিন্তু অভিযান চালাচ্ছে রাজধানীর ঈশা খাঁ হোটেলে। সে অভিযানটি এখনো চলমান, অর্থাৎ কিছুক্ষণ আগে র্যাব এটি আমাদেরকে নিশ্চিত করেছে যে আব্বাস আলীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঈশা খাঁ হোটেলের 404 নম্বর রুমে ভোর 6টা থেকেই কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে র্যাব যখন জানতে পারে যে আব্বাস আলী ঈশা খাঁ হোটেলে আত্মগোপন করে আছেন, তারপরে কিন্তু তারা ঈশা খাঁ হোটেলটি ঘিরে ফেলেন এবং আধা ঘন্টার অভিযানের মাথায় সকাল 7টার দিকেই আব্বাস আলী গ্রেপ্তার হন র্যাবের হাতে এবং তারপর সম্ভবত জিজ্ঞাসাবাদ চলছে। আমরা র্যাবের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়তো আব্বাস আলীকে বের করে নিয়ে আসা হবে ঈশা খাঁ হোটেল থেকে এবং তারপর র্যাবের যিনি কর্তা আছেন তিনি কথা বলবেন সাংবাদিকদের সঙ্গে এবং
হয়তো এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। তার আগে আমি আপনাকে যেটি বলতে পারি সেটি আপনি জানেন যে আব্বাস আলী কিন্তু কাটাখালী পৌরসভার মেয়র এবং সম্প্রতি তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা মুরাল সম্পর্কিত একটি বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং সেটি ভাইরাল হবার পর থেকেই কিন্তু তিনি আত্মগোপনে চলে যান এবং ইতিমধ্যে তারপরেই রাজশাহীতে তিনি আওয়ামী লীগের যে পদগুলোতে ছিলেন সে পদগুলোতে তাকে অব্যাহতি দেওয়া হয়, সেগুলো থেকে তার নামে মামলা হয় এবং তারপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজতে শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে যেটি প্রথমে আসে যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে সেটি আসলে আব্বাস আলীর কিনা। পরবর্তীতে কিন্তু গত শুক্রবার আব্বাস আলী আসেন ফেসবুক লাইভে এবং ফেসবুক লাইভে এসে খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সমাবেশে তিনি এই মন্তব্য করেন। হাসপাতালে সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীতে মঙ্গলবার সমাবেশ করে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকরা। গুরুতর অসুস্থ খালেদা জিয়ার জীবন বাঁচাতে তাকে দ্রুত বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে গণতন্ত্রকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, বাংলাদেশের মানবাধিকারকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, বাংলাদেশের ভোটের অধিকারকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা শুধু চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসুক, তার সুচিকিৎসা তাকে বিদেশে পাঠাতে হবে। সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন আইনের দোহাই দিয়ে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করছে সরকার। দায় দায়িত্ব সম্পূর্ণ আওয়ামী সরকারের, শেখ হাসিনা সরকারের। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুচিকিৎসা না হয়, যদি তার কোনো ক্ষতি হয়, তাহলে এই দেশের মানুষ কোনোদিনই আপনাদেরকে রেহাই দেবে না বন্ধুগণ। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে 2-1 দিনের মধ্যেই পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 সশস্ত্র গ্রুপের চাঁদাবাজিতে অসহায় পার্বত্য চট্টগ্রামের 3 জেলার প্রায় 25 লাখ মানুষ। প্রতি বছর 400 কোটি টাকার বেশি চাঁদাবাজির অভিযোগ রয়েছে এসব গ্রুপের বিরুদ্ধে, কিন্তু অভিযোগ না পাওয়ার অজুহাত দিয়ে নির্বিকার আইন শৃঙ্খলা বাহিনী। ফলে এদিকে যেমন চাঁদাবাজিকে ঘিরে ঘটছে প্রাণহানির ঘটনা, তেমনি অন্যদিকে বাড়ছে জীবনযাত্রার খরচ ও উন্নয়ন প্রকল্পের ব্যয়। অপার সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম, কিন্তু এই পাহাড়ের ভাঁজে ভাঁজে মিশে আছে এক গভীর আতঙ্ক। দিনের পর দিন এসব পাহাড়ে নীরবে চলছে চাঁদাবাজি। জুমের ফসল, ফলমূল কিংবা পরিবহন থেকে ঠিকাদারি অথবা অবকাঠামো নির্মাণ, সবকিছুতেই চাঁদা না দিলে নিস্তার নেই কারো। কাঁচা তরকারি আনা লাগে, তাই এখানে আপনার 400-500 টাকা দেওয়া লাগে, আর যদি চাঁদা না দেয় তাই হেরা হামলা দেয়, নিয়ে যায় ভিতরে। যেহেতু মালামাল নিজের থেকে নিয়ে আসতে হয়, নিয়ে আসার পরে তো বিভিন্ন রকমের যে সবগুলোর হিসাবে আমরা চাঁদাবাজি দিতে হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে এখানকার অন্তত 4টি সশস্ত্র গোষ্ঠী টোকেনের মাধ্যমে প্রতি বছর 3 পার্বত্য জেলা থেকে প্রায় 400 কোটি টাকা চাঁদা আদায় করে। চাঁদাবাজি থেকে বাদ পড়ে না সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড। মানুষ যেন সহজে যেতে পারে, সহজে তার প্রোডাক্টগুলো যেন মার্কেটে আনতে পারে, সেই জন্য আমরা রাস্তা করে দিচ্ছি। রাস্তা করে দেওয়ার প্ল্যান, টেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডার হয়েছে, কিন্তু তাদের কারণে আমরা কাজ বাস্তব করতে পারছি না। চাঁদাবাজির অস্তিত্ব অস্বীকার করছে না প্রশাসনও। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই কেউ কোনো অভিযোগ করে না, তাই ব্যবস্থা নেওয়া কঠিন বলে মন্তব্য পুলিশের। আমাদের তৎপরতা এখানে আছে এবং আইন এবং বিধি মোতাবেক কার্যকরী যে ব্যবস্থা সেটা অব্যাহত আছে। এই চাঁদাবাজিকে ঘিরে প্রায় আধিপত্য বিস্তারের সংঘাতে জড়াচ্ছে বিবদমান সশস্ত্র গ্রুপগুলো। পার্বত্য শান্তি চুক্তির প্রায় 2 যুগ হলেও এখনও শান্তির খোঁজে পাহাড়ের মানুষ। এখানকার সাধারণ পাহাড়ি এবং বাঙালিদের জীবন অনেকটা অতিষ্ঠ করে তুলেছেন পাহাড়ের বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। পাশাপাশি নিজেদের মধ্যে সংঘাতেও দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খাগড়াছড়ি।
আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, এই যে চট্টগ্রামে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে, তো এই বিষয়ে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বা বর্তমান পরিস্থিতি কি ওখানকার আমাদের জানাবেন। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয় সেটি হলো তারা বিভিন্ন সময়ে যখনই অভিযোগ পান তখনই ব্যবস্থা নিয়ে থাকেন। এর পাশাপাশি যখনই তাদের কাছে এই ধরনের তথ্যগুলো তারা পেয়ে থাকেন তখনই তারা অভিযান পরিচালনা করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেখানকার মানুষজন কোনো অভিযোগ করতে চান না এবং প্রশাসনের দাবি হলো যে যদি কেউ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করে সেক্ষেত্রে হয়তো তিনি কিংবা তার পরিবারের সদস্যরা ক্ষতির সম্মুখীন হতে পারেন, এমন আশঙ্কায় মূলত সেখানকার জনসাধারণের মধ্যে এই অভিযোগ না করার একটি প্রবণতা রয়ে গেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন। এরপরও তারা যেটি বলে থাকেন সেটি হলো আসলে যে সমতলের মতো পাহাড়ি অঞ্চলগুলোর পরিবেশ পরিস্থিতি ঠিক একই রকম নয়, কারণ সেখানে অনেক দুর্গম অঞ্চলে অনেক মানুষের বসবাস, যার কারণে যে একেবারে সব জায়গায় যে নজরদারি করা সেটিও অনেকটাই অসম্ভব। আরেকটি বিষয় বলা হচ্ছে সেটি হলো বিশেষ করে শান্তি চুক্তির আগে দেখা গেছে বিভিন্ন দুর্গম অঞ্চলে সেনাবাহিনী এবং বিজিবির বিভিন্ন ক্যাম্প ছিল, যার কারণে যে বিভিন্ন সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে এক ধরনের তারা আতঙ্কে থাকতো, কিন্তু যেহেতু শান্তি চুক্তির শর্তের কারণে সেগুলো সরিয়ে নেওয়ার ফলে কিন্তু এই ধরনের চাঁদাবাজি বেড়ে চলছে, এমনটি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং সেখানকার মানুষজন যেটি বলছে সেটি হলো বিশেষ করে দেখা গেছে তাদের একেবারে ফসলের জমিতে থেকে শুরু করে তাদের বাড়িতে যেসব সম্পদ রয়েছে প্রত্যেক কিছুর উপর আসলে নির্দিষ্ট হারে চাঁদা ধার্য করা হয়, এমনকি কারো বাসাবাড়িতে একটি পানির কল থাকলেও সেটার জন্য চাঁদা দিতে হয়। এই ধরনের অভিযোগ কিন্তু আমরা তাদের কাছ থেকে পেয়ে থাকি এবং তারা বিশেষ করে ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন একসময় একটি গ্রুপকে চাঁদা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারলো, এখন দেখা গেছে যে আধিপত্য বিস্তার এবং চাঁদার নিয়ন্ত্রণ নিয়ে যেহেতু যেই সংগঠনগুলোর সংখ্যা বাড়ছে, তো এই কারণে তাদেরকে একাধিক সংগঠনের কাছে চাঁদা দিতে হচ্ছে। এবং একইভাবে বিশেষ করে সরকারি যে উন্নয়ন প্রকল্পগুলো চলছে সেখানেও কিন্তু একই ধরনের চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিশেষ করে যেসব ঠিকাদাররা এই কাজগুলো পান তাদেরকে প্রায় 10% হারে চাঁদা 4টি গ্রুপের কাছে দিতে হয়, এমনটি তারা অভিযোগ করে আসছেন। এবং তারা বলছেন কোনো কারণে দেখা গেছে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেশি, অর্থাৎ বিশেষ করে সদরের যে জায়গাগুলো, সেখানে হয়তো তারা যদি কোনো কাজ পায় সেখানে করার সময় তারা যদি সেখানে চাঁদা নাও দেন, পরবর্তীতে তারা যখন অন্য কোথাও তারা কাজ পান সেখানে কাজ করার সময় কিন্তু তাদেরকে যে আগের কাজের চাঁদাও তাদেরকে পরিশোধ করতে হয়। তো এই ধরনের অভিযোগগুলো তারা করে আসছেন। যদিও যেসব সশস্ত্র গ্রুপের কথা বলা হচ্ছে, সংগঠনের কথা বলা হচ্ছে, তারা কিন্তু এই দাবিগুলো অস্বীকার করে আসছেন। তারা বারে বারেই যেটি বলেন যে তাদের শুভানুধ্যায়ীদের কাছেই কেবল তারা তাদের যে সংগঠন পরিচালনার জন্য তারা অর্থ আদায় করেন এবং সেটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য তারা চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এমনটি তাদের পক্ষ থেকে দাবি করে তারা আসছেন। তো এই ছিল পাহাড়ের খবর। কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ে পরীক্ষা হবে। অংশ নেবেন 13,99,690 জন পরীক্ষার্থী। এবার করোনা সতর্কতায় পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে গত বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে ফল দেয়া হয়। এবছর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল ছিল শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। পরীক্ষা হবে 2,621টি কেন্দ্রে। পরীক্ষা নেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ছাত্রছাত্রীরাও পড়াশোনায় ফিরে এসেছে। আমরা শ্রেণীকক্ষে পাঠদান করছি, ছাত্রছাত্রীরা ক্লাসে আসছে। প্রস্তুতির সময় কম পাওয়ায় এবার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। পরীক্ষা নেওয়া হবে গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ের ওপর। বাকি বিষয়ের মূল্যায়ন হবে জেএসসি ও এসএসসির নম্বরের ভিত্তিতে। অভিভাবকদেরকে বলবো ছাত্রছাত্রীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকিয়ে দয়া করে আপনারা একটু দূরে চলে যান, স্বাস্থ্যবিধিটা মেনে আপনি অপেক্ষা করুন। শিক্ষা বোর্ড জানিয়েছে পরীক্ষা সংক্রান্ত গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজরদারি রাখা হচ্ছে। প্রশ্নপত্রের ফাঁসের গুজব সৃষ্টি করবে তাদেরকে ধরা হবে। পাশাপাশি কেউ যদি টাকা পয়সা দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন এবং সেটার প্রমাণ পাওয়া যায়, সেই অভিভাবক বা শিক্ষার্থী যিনিই হোক তাকেও ধরা হবে। পরীক্ষার জন্য আগামী 3 জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
প্রতিষ্ঠার 6 বছরের চিকিৎসক নিয়োগ হয়নি খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে। নেই অপারেশন থিয়েটার সহ চিকিৎসার আধুনিক তেমন কোনো সুযোগও। উদ্ধার করা বন্যপ্রাণীর সেবায় এখনও তাই সহায়তা নিতে হয় সাফারি পার্ক ও জেলা প্রাণী সম্পদ অফিসের চিকিৎসকদের। বন্যপ্রাণীর চিকিৎসা ও আশ্রয়ের জন্য 2015 সালের অক্টোবরে খুলনা মহানগরীর এম এ বাড়ি সড়কে বন বিভাগের নিজস্ব জমিতে প্রতিষ্ঠিত হয় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র। সুন্দরবন সহ পদ্মার পাড়ের 21 জেলা থেকে উদ্ধার হওয়া বন্যপ্রাণীদের আশ্রয় ও চিকিৎসা দেওয়া হয় কেন্দ্রটিতে। তবে প্রতিষ্ঠার পর কয়েকদিন একজন চিকিৎসক সাময়িকভাবে সেবা দিলেও স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়নি কোনো চিকিৎসককে। চালু হয়নি অপারেশন থিয়েটারটিও। ফলে অসুস্থ বন্যপ্রাণীর প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে অস্ত্রোপচারে সাহায্য নিতে হয় সাফারি পার্ক অথবা খুলনা জেলা প্রাণী সম্পদ অফিসের চিকিৎসকদের। আমাদের এখানে বন্যপ্রাণী অনেক সময় আহত বা অসুস্থ অবস্থায় আসে, কিন্তু এখানে যদি চিকিৎসাগুলো দেওয়ার জন্য যদি একজন ভেটেরিনারি সার্জন থাকে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। কারণ আমরা তো অনেক বিষয়ে ডাক্তারি বিষয়গুলো তো আমাদের জানা নাই। গৃহপালিত বন্যপ্রাণীর চিকিৎসা পদ্ধতি ভিন্ন হওয়ায় বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রের জন্য আলাদা চিকিৎসক প্রয়োজন বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা গৃহপালিত প্রাণীদেরই বেশি দিয়ে থাকি, সেই ক্ষেত্রে যদি ওদের নির্দিষ্ট ভেটেরিনারি সার্জন, ওদের যারা প্রাণী চিকিৎসক, ওদের যদি সংশ্লিষ্ট প্রাণী চিকিৎসক থাকে সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। ওরা একটা কারিকুলামে কাজ করতে পারে, আমরা একটা কারিকুলামে কাজ করতে পারি। কেন্দ্রটিতে চিকিৎসক নিয়োগ ও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বিভাগীয় বন কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি আমরা যাতে একজন চিকিৎসা পায়, তারা সম্ভব হলে আমরা চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করবেন। বর্তমানে কেন্দ্রটিতে চিকিৎসার জন্য বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া হরিণ, সাপ, বানর, বনবিড়াল সহ মোট 58টি বন্যপ্রাণী রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কক্সবাজার বিমানবন্দরে রানওয়েতে উড্ডয়নের সময় দুটি গরুর সঙ্গে ধাক্কা লেগেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের। সে সময় বিমানের পাখার আঘাতে ঘটনাস্থলেই মারা যায় গরু দুটি। কক্সবাজার বিমানবন্দরের কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিকেলে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার ফ্লাইট উড্ডয়নকালে এই ঘটনা ঘটে। তবে সে সময় বেঁচে যায় বিমানে থাকা 94 জন যাত্রী। পরে সন্ধ্যা 5 মিনিটেই যাত্রীসহ বিমানটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। যদিও গরু দুটির মালিককে তা এখনো জানা যায়নি। কয়েক মাস ধরেই চড়া বেশি দাম নিত্যপণ্যের দাম। ফলে গত মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 5.7%, যা এক বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দিতে হবে মুদ্রানীতির ব্যবস্থাপনায়। আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাস বলছিল করোনা পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতি বেশ ভোগাবে। নতুন অর্থবছরের শুরু থেকেই দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির হয়ে উঠেছে। চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, মাছ, মাংস, ডিম সহ বেশিরভাগ নিত্যপণ্য কেনায় খরচ বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গেল অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 5.7%। এর মধ্যে খাদ্যে মূল্যস্ফীতি 5.22%। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে আগামীতে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তেলের মূল্য বৃদ্ধিটা একটু দেরিতে করতে পারত, বা তেলের মূল্য যদি কমে আসে তাহলে এটাকে যদি পাস থ্রু করে দিতে পারে আগামীতে, সেটা কিছুটা সুবিধা এনে দিতে পারত। যেহেতু তেল থেকে সরকার কোনো রাজস্ব পায় না সেরকম, সেজন্য এখানে রাজস্বকে কমানোর তেমন কোনো স্কোপ নাই। অন্যদিকে রড সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী, পোশাক, প্লাস্টিক, আসবাবপত্র সহ এ ধরনের পণ্যের দামও ঊর্ধ্বমুখী। ফলে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে 6.48%। আগের মাস আগস্টে যা ছিল 6.19%। এই প্রেক্ষাপটে ব্যক্তি খাতকেই এই অভিঘাত সমন্বয় করতে হবে বলছেন অর্থনীতিবিদরা। মুদ্রানীতির ব্যবস্থাপনা, মনিটারি পলিসির ব্যবস্থাপনা, সেই জায়গাটাতে জোর দিতে হবে এবং সামগ্রিকভাবে দেশে সরবরাহ পরিস্থিতিটাকে যদি ভালো রাখা যায়, তাহলে ফুড ইনফ্লেশনটাকে যদি কমিয়ে রাখা যায়, ধান এবং অন্যান্য পণ্যের উৎপাদন এবং সরবরাহগুলোকে সঠিক রেখে, তাহলেও কিন্তু সাধারণ লোকের জন্য সেটা একটা ভালো উপকার হিসেবে কাজ করবে। চলতি অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতিকে 5.3%-এর মধ্যে ধরে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি মাসে যেভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, তাতে বছর শেষে এই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে সংশয়। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতি বিবেচনায় ব্যক্তি শ্রেণীর রিটার্ন জমা দেওয়ার সময় 31 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। 1 মাস সময় বাড়িয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে এনবিআর।
এদিকে মঙ্গলবার সার্কেল অফিসগুলোতেও ছিল করদাতাদের ভিড়। সকাল থেকেই রাজধানীর কর অফিসগুলোতে আসেন করদাতারা। কম সময়ে রিটার্ন জমা দিতে পেরে খুশি অনেকেই। তবে কোনো কোনো কর অঞ্চলে নারী ও জ্যেষ্ঠদের জন্য বুথ না থাকায় বিড়ম্বনায় পড়েন অনেকেই। অনেকটা ভালো লাগছে আর কি, পাশাপাশি একটা কলম দিচ্ছে ওনারা উৎসাহিত করার জন্য। কখনো বলে যে এখানে দেন, কখনো বলে ওখানে দেন, খালি হয়রানি। লম্বা লাইন, আধা ঘন্টার উপরে দাঁড়ায় আছি, খুব কষ্ট। এবার রিটার্ন ও কর আদায় দুটোই বাড়বে বলে জানান কর্মকর্তারা। প্যান্ডামিকের কারণে আমাদের সেন্ট্রালি মেলা হয় নাই, প্রত্যেকটা কর অঞ্চলে স্প্লিট করে মেলা হয়েছে। তো সেই সূত্র ধরে আমরাও আলাদাভাবেই যার যার অঞ্চলের কাছেই মেলা করার কথা আমরাও তাই করেছি। এদিকে দুপুরে সেগুনবাগিচায় বেলুন উড়িয়ে জাতীয় আয়কর দিবস উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে অংশ নেন এনবিআর এর আলোচনায়। জনগণের নিকট হতে সংগৃহীত করের টাকা ব্যয়ের ব্যাপারে আপনাদেরকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। জনগণের করের টাকা যেন কোনো অপচয় বা অপব্যবহার না হয়। আলোচনায় এফবিসিসিআই সভাপতি অভিযোগ করেন, কোম্পানিগুলোকে অডিটের নামে বিড়ম্বনায় ফেলা হচ্ছে। হয়রানি বন্ধে অডিটের জন্য গাইডলাইন করার দাবি জানান তিনি। এআইটির উপরে আমরা বলছিলাম যে এটাকে প্রত্যাহার করার জন্য, কারণ এটি আপনি বলছেন আপনি সমন্বয় করছেন, যে জিনিস আপনি ফেরত দিচ্ছেন সেই জিনিস নিবেন বা কেন, এটি হলো আমাদের কথা। এনবিআর চেয়ারম্যান জানান, কর হার কমিয়ে এবং আদায় প্রক্রিয়া সহজ করে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা হচ্ছে। অস্বস্তির জায়গাটা দূর করার চেষ্টা করছি, যাতে বিভিন্ন অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কর প্রদানকারীরা স্বাচ্ছন্দ্যে তাদের কর দিতে পারে। এনবিআর জানায়, দেশে নিবন্ধিত করদাতা এখন ৭০ লাখের বেশি। করের আওতা যত বাড়বে হার তত কমবে বলেও জানান সংস্থার চেয়ারম্যান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অমিক্রন শনাক্ত হওয়া দেশ থেকে ফিরলে 14 দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। সম্প্রতি আফ্রিকা ফেরত 240 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার সচিবালয়ে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এছাড়াও 60 বছরের বেশি বয়সীদের করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলেও জানান তিনি। সাউথ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে। ওমিক্রনের বিস্তার রোধে সাউথ আফ্রিকা ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে অন্তত 44টি দেশ। বাংলাদেশও দেশটির সঙ্গে যোগাযোগ বন্ধ করেছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ওমিক্রন শনাক্ত দেশ থেকে ফিরলে 14 দিন থাকতে হবে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। সম্প্রতি আফ্রিকা থেকে দেশে আসা 240 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এটা ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে অনেক বেশি সংক্রমণ করার ক্ষমতা রাখে। যে দেশে সংক্রমণ বৃদ্ধি পাবে সেই দেশের লোক আসলে পরে আমরা আবারও তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনের কথা আমরা ভাবছি। বৈঠকে 60 বছরের বেশি বয়সের নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার কথা জানান মন্ত্রী। ট্রেনে মাস্ক জানি পরে এবং না পড়লে পরে জানি তারা জরিমানার আওতায় আসে এবং মোবাইল কোর্টও করতে বলা হয়েছে। নো ভ্যাকসিন নো সার্ভিস, এটা আমাদের পরামর্শ রইল এবং এটা যদি আমরা করতে পারি তাহলে পরে টিকার কার্যক্রমটা আরো বেগবান হবে এবং টিকা নেওয়ার জন্য লোক হয়তো এগিয়ে আসবে। এছাড়াও করোনা টেস্টের ফল 3 দিনের পরিবর্তে 2 দিনের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিডা আয়োজিত 2 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন সফল হয়েছে বলে জানিয়েছেন দেশের ব্যবসায়ীরা। বিভিন্ন দেশের বিনিয়োগ প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান তাদের। এছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের যাতে সহজেই সব সেবা দেওয়া সম্ভব হয় তা নিশ্চিত করার তাগিদ তাদের। বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের ফলে দেশে নির্মাণ হচ্ছে অর্থনৈতিক অঞ্চল, চলছে হাইটেক পার্ক, পদ্মা সেতু, মেট্রো রেল সহ নানা মেগা প্রকল্পের কাজ। এতে ব্যবসার প্রসার বাড়ার পাশাপাশি তৈরি হচ্ছে নানা রকম বিনিয়োগ সম্ভাবনা। বিদেশি বিনিয়োগকারীদের কাছে উন্নয়নের মহাযজ্ঞ তুলে ধরতে 2 দিনের বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে বিডা। এতে বিভিন্ন দেশের ব্যবসায়ীদের কাছ থেকে আসে $270 কোটি বিনিয়োগ প্রস্তাব। $2.7 বিলিয়ন আমরা কমিটমেন্ট পেয়েছি যে এটি খুব সহজে ইনভেস্টমেন্ট হবে। আমরা 2টি কোম্পানি পেয়েছি হলো টার্কি থেকে,
ইউএসএ থেকে তিনটি কোম্পানি পেয়েছি আমরা, চায়না থেকে। শুধু সৌদি আরব থেকে এসেছে $1.75 বিলিয়ন প্রস্তাব। তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সহ জাপান, কোরিয়া, আমেরিকা থেকে আরো বেশি বিনিয়োগ আনতে প্রচারণা চালানোর আহ্বান ব্যবসায়ীদের। $2 থেকে $3 বিলিয়ন যে প্রমিস অফ ইনভেস্টমেন্টস, এটা যেন প্রমিস না থেকে যায়, এটাকে বাস্তবায়ন করার জন্য এখন বেসরকারি খাতকে, সরকার যে আমাদেরকে একটা উদ্যোগ তৈরি করে দিল, যার মাধ্যমে এ ধরনের প্রমিস গুলো এসেছে আমাদের কাছে, এগুলোকে এখন বেসরকারি খাতের দায়িত্ব হচ্ছে এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এই ট্রেড গুলোকে ফ্যাসিলিটেট করা, এই ইনভেস্টমেন্ট গুলোকে সাপোর্ট দেওয়া। এবং আমি মনে করি যে শুধু বিডার একার পক্ষে এই বিনিয়োগগুলো বাস্তবায়ন করা কোনোদিন সম্ভব হবে না। বিনিয়োগকারীদের আকর্ষণ করতে এরই মধ্যে দেয়া হয়েছে ট্যাক্স হলিডের ঘোষণা। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে তাদের সব সেবা দেয়া সম্ভব হলে আগ্রহ আরও বাড়বে বলেও জানান ব্যবসায়ীরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোর অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা গতিশীল করতে প্রশস্ত করা হচ্ছে যশোর চুকনগর আঞ্চলিক সড়ক। এছাড়া মুরলী থেকে মনিহার পর্যন্ত চলছে সড়ক 4 লেন করার কাজ। এসব প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি সুফল মিলবে অর্থনীতি, ব্যবসা বাণিজ্যে। যশোর খুলনা ও যশোর সাতক্ষীরা রুটের বিকল্প হিসেবে ব্যবহার হয়ে আসছে যশোর চুকনগর আঞ্চলিক সড়কটি, যা জেলার মনিরামপুর ও কেশবপুর উপজেলার মূল সড়কও। গুরুত্ব বিবেচনায় সড়কটিকে 2 লেনে উন্নীত করার প্রকল্প নেয় সড়ক ও জনপথ বিভাগ। প্রকল্পের আওতায় সদরের রাজারহাট থেকে মনিরামপুর, কেশবপুর হয়ে চুকনগর পর্যন্ত 38 কিলোমিটার দীর্ঘ সড়কটি 18 ফুট থেকে বাড়িয়ে 36 ফুটে উন্নীত করা হবে। টাইম মতো কোনো জায়গায় যাই পৌঁছাতে পারে নাই, এখন আশা করতেছি যে রাস্তা তো আস্তে আস্তে উন্নত হচ্ছে। 2 লেন যে রাস্তাটা হচ্ছে এর জন্য সবাই কর্তৃপক্ষকে ধন্যবাদ। চলমান 2 লেন রাস্তার কাজ চলছে, এতে করে আমাদের সমস্ত যাতায়াত ব্যবস্থা সুবিধা হচ্ছে। এদিকে যশোরের প্রবেশ মুখে চলাচল নির্বিঘ্ন করতে মুরলী থেকে মনিহার পর্যন্ত 2.91 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 125 কোটি 17 লাখ টাকা। যদি রাস্তাটা 4 লেন হয় তাহলে আমাদের দুর্ঘটনাটা কমে যাবে, আবার যানজট এগুলোও কমে যাবে। প্রতিদিন এখান থেকে দুর্ঘটনা ঘটে, এমন কোনো দিন নেই যে 2-4টে অ্যাক্সিডেন্ট না হয়। প্রকল্প দুটি সম্পন্ন হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে বলে দাবি সড়ক ও জনপথ বিভাগের। আমাদের ট্রাফিক জ্যাম মুক্ত করার স্বার্থে আমাদের এই এসএমবিটি সহ যে 4 লেন প্রকল্পটি আমরা নির্মাণ করছি, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে আমাদের নিরাপদ এবং যানজট মুক্ত একটা যান চলাচল আমরা এটা নিশ্চিত করতে পারবো। 2023 সালের জুনের মধ্যে প্রকল্প দুটি সম্পন্ন হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দূষণের পর নতুন বিপদের মুখে বুড়িগঙ্গা। জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে সাকার মাছ, আর এর কারণে বিপন্ন দেশীয় প্রজাতি। তাই বিশেষ প্রক্রিয়ায় একে দেশি মাছের খাবারে পরিণত করা না গেলে বড় বিপদ দেখছেন বিশেষজ্ঞরা। বুড়িগঙ্গার তীরের বারৈখালী এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিক নদীতে মাছ ধরছেন প্রায় 10 বছর ধরে। জালে সাকার মাছ মিললেও দেশি মাছ খুব একটা মিলছে না। নানা বর্জ্যে দূষিত এই নদীতে বর্ষায় বৃষ্টি বাড়লে মেলে শিং ও মাগুর, তবে আগের দিন আর নেই। একখানে এতগুলা মাছ যদি একটা খায় বাজে, তা পরবর্তীতে মনে করেন এই 5টা মাছ 2-1টা অন্যান্য মাছ থাকে, চিংড়ি মাছ খায়, এই মানে বিভিন্ন ছোট মাছ খাই রাইতে এইসব মাছে এর মোহে বড় শক্তি। পিঠে পাকনাওয়ালা ধারালো দাঁতের সাকার মাছের প্রধান খাবার জলাশয়ের আগাছা, জলজ পোকামাকড় ও ছোট মাছ। দূষণে নদীর পানিতে অক্সিজেন শূন্যের কোঠায় নামলে মাছ না বাঁচলেও বেঁচে থাকে সাকার। পানি ছাড়া 24 ঘন্টা টিকে থাকে এই মাছ। দুটা মাছ মারিয়া মনে করেন জীবন জীবিকা নির্বাহ করবো, কিন্তু তেমন পরিবেশ এই 2 বছর পর্যন্ত আমার হইতেছে না। এই গাঙ্গে মাছ জাল জল খাওয়াইয়া খুবভাবে জালিয়ারা চলছি করছি, এইভাবে চলা যায় না, কারণ এই মাছই এখন গাং ভরে গেছে। এই যে জালিয়া যে সব বসে রয়েছে, একটা খায় আপনার যে নিম্নদন 5 মণ হচ্ছে এই আমার এই বড় জালে। ভারত, মিয়ানমার সহ বেশ কটি দেশ সাকার নির্মূলে সফল হয়নি। তাই বিশেষ প্রক্রিয়ায় এ মাছ দেশীয় মাছের খাবারে পরিণত করা যায় কিনা পরীক্ষা করে দেখতে বলছেন বিশ্লেষকরা। সতর্ক করছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না গেলে বিপন্ন হবে দেশীয় প্রজাতি। এই মাছগুলোকে ধরে আমরা যে ফিশ ফিড ইন্ডাস্ট্রিগুলো আমাদের আছে, যেখানে মৎস্য খাদ্য তৈরি করা হয়, সেখানকার প্রোটিনের উৎস হিসেবে এই মাছগুলোকে ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন
গবেষণায় দেখেছি এর 30% যে শরীরের যেই মাংস এটা ভক্ষণযোগ্য। এই বুড়িগঙ্গা যেহেতু এখানে এই মাউথ সাগার ফিশ কিন্তু বটমে খায়, সুতরাং হয়তো বুড়িগঙ্গার তলাতে এমন কিছু আমাদের তার খাবার আছে যেগুলি শিখে সেখানে কুইক মাল্টিপ্লাই করছে, কিন্তু বাংলাদেশের অন্যান্য নদীতে কিন্তু মাউথ সাগার ফিশের অস্তিত্ব এভাবে আমরা পাইনি। তাই শিগগিরই বুড়িগঙ্গা থেকে সাকার মাছের নমুনা সংগ্রহ করে এত দ্রুত বাড়ার কি কারণ তা নিয়ে গবেষণার কথাও জানিয়েছেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় বুস্টার ডোজ তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা। এই কাজটি করতে 6 মাস সময় লাগবে বলে মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। পুনাওয়ালা বলেন, ওমিক্রন নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। তাদের গবেষণার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, আর তা জানতে 2 থেকে 3 সপ্তাহ লেগে যাবে। তবে প্রয়োজনীয় নতুন টিকা তৈরি করা যাবে বলেও জানিয়েছেন তিনি। যদি সেরামের তৈরি টিকা নতুন ধরন প্রতিরোধে সক্ষম হয়, সেক্ষেত্রে উৎপাদন আরও বাড়ানো হবে। সেরাম প্রধান আদর পুনাওয়ালা জানান, এই মুহূর্তে টিকার পর্যাপ্ত মজুত আছে। টিকাদানের ওপর জোর দিয়ে তিনি বলেন, ওমিক্রন থেকে সুরক্ষা পেতে অবশ্যই টিকার 2 ডোজ নিতে হবে। সাউথ আফ্রিকা শনাক্তের আগে নেদারল্যান্ডসে 2 জনের দেহে করোনার ওমিক্রন ধরন পাওয়া যায়। মঙ্গলবার এই তথ্য দিয়েছে নেদারল্যান্ডসের ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ আর IVM। তারা বলছে, নেদারল্যান্ডসে 19 থেকে 23 নভেম্বরের মধ্যে সংগ্রহ করা 2টি নমুনায় ওমিক্রন শনাক্ত হয়। তবে তারা সাউথ আফ্রিকা সফর করেছিলেন কিনা তা জানা যায়নি। আর সাউথ আফ্রিকায় করোনার নতুন ধরন প্রথম শনাক্ত হয় 24শে নভেম্বর। আর IVM বলছে, বিশেষ PCR পরীক্ষায় নমুনা 2টিতে অস্বাভাবিক স্পাইক প্রোটিন দেখা যায়। তবে রোববার সাউথ আফ্রিকা থেকে 2টি ফ্লাইটে নেদারল্যান্ডসে যাওয়াদের 14 জনের মধ্যে প্রথম ওমিক্রন শনাক্ত হয় বলে জানানো হয়েছিল। এদিকে ওমিক্রন মোকাবিলায় বিশ্বের সব দেশকে শান্ত থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত 3 শিক্ষার্থী নিহত হয়েছে। এক শিক্ষক সহ আহত হয়েছে কমপক্ষে 8 জন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের মধ্যে 2 জন মেয়ে ও 1 জন ছেলে। তাদের সবারই বয়স 14 থেকে 17 বছরের মধ্যে। পুলিশ জানায়, সেমি অটোমেটিক হ্যান্ডগান নিয়ে 15 থেকে 20টি গুলি ছোড়ে সন্দেহভাজন হামলাকারী। 15 বছরের ওই হামলাকারী একাই হামলা চালায় বলে জানালেও হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য মেলেনি। পুলিশ জানায়, হামলার বিষয়ে এখনও কোনো তথ্য দেয়নি হামলাকারী। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। চলতি বছর যুক্তরাষ্ট্রের স্কুলে 138টি হামলা হয়েছে। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর 100 জনেরও বেশি সদস্যের কোনো খোঁজ নেই। তালেবান সদস্যরা তাদেরকে হত্যা বা গুম করেছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তালেবান ক্ষমতা দখলের পর থেকে সংগঠনটির উচ্চ পর্যায়ের নেতারা সহিষ্ণু আচরণের প্রতিশ্রুতি দেয়, তবে মাঠ পর্যায়ের যোদ্ধারা এর ঠিক উল্টো আচরণ করেছে। সাবেক নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করা হচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা। তবে প্রতিশোধমূলক হত্যার বিষয়টিকে অস্বীকার করেছেন তালেবানের এক মুখপাত্র। ফাঁস হয়েছে উইঘুরে মুসলিম সম্প্রদায়ের ওপর সহিংসতার নথিপত্র। এসব নথিতে স্পষ্ট হয়েছে যে চীনের শীর্ষস্থানীয় নেতারা তাদের বিভিন্ন সময় বক্তব্যে উইঘুরের জাতিগত নিধনে উস্কানি দিয়েছেন। যদিও উইঘুরে গণহত্যার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে চীন। উইঘুরে জাতিগত নিধনে ক্ষমতাসীন দল চাইনিজ কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় নেতাদের যে ইন্ধন রয়েছে তার নথি প্রকাশ হয়েছে। যুক্তরাজ্যের উইঘুর ট্রাইব্যুনালে গোপন দলিল থেকে এসব তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এসব দলিলে প্রমাণ মিলেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রিমিয়ার লি কেকিয়াং জিনজিয়ান প্রদেশে গণহত্যায় উস্কানি দিয়েছেন। 2014 সালের এপ্রিলে শি জিনপিং এর দেয়া 3টি বক্তৃতা ফাঁস হয়েছে। অতি গোপন এই নথিতে নিরাপত্তা, জন্ম নিয়ন্ত্রণ এবং উইঘুর মুসলিমদের শাস্তি দেওয়ার কথা বলা হয়। জিনজিয়ান প্রদেশের বেশিরভাগ বাসিন্দা উপজাতি। হান সম্প্রদায়কে প্রাধান্য দিয়ে উইঘুর মুসলিমদের স্থানান্তর ও পুনঃশিক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয় নথিতে। 2014 সালে উইঘুর নিয়ে চীনের পরিকল্পনা এবং পরবর্তীতে ঘটে যাওয়া নৃশংসতার পুরো মিল আছে বলছে উইঘুর ট্রাইব্যুনাল। উইঘুরের সংখ্যালঘুদের ওপর আরোপ করা জন্ম নিয়ন্ত্রণ এবং বন্ধ্যাত্বকরণ নীতিও আছে এই নথিতে, যা 2021 সালে এসে চীন সরকার বাস্তবায়ন করেছে।
জার্মান গবেষক ডক্টর এড্রিয়ান জেন্জ তার গবেষণায় অভিযোগ করেছেন, গোপন নথিতে যেসব তথ্য রয়েছে তাতে প্রমাণ পাওয়া যায় উইঘুরের নৃশংসতা চীন সরকারের পরিকল্পিত। পশ্চিমা বিশ্ব শুরু থেকেই চীনা সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করে আসছে আর বরাবরই অস্বীকার করছে চীন। তাদের দাবি, মুসলিম চরমপন্থী এবং সন্ত্রাসবাদ রুখতে উইঘুর মুসলমানদের মূলধারার শিক্ষায় জোর দেয়া হয়েছে। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেস স্ক্যানিং প্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে নতুন নজরদারি ব্যবস্থা চালু করতে যাচ্ছে চীনের হেনান প্রদেশ। চীনের জাতীয় তথ্য ভাণ্ডারের সঙ্গে সংযুক্ত এই ব্যবস্থা সাংবাদিক সহ বিদেশি শিক্ষার্থী ও অভিবাসী নারীদের বিশেষভাবে চিহ্নিত করবে। এতে সমাজের জন্য হুমকি এমন মানুষের ওপর নজরদারি করা সহজ হবে। নজরদারি বিশ্লেষক সংস্থা IPVM এর বরাতে এই তথ্য দিয়েছে BBC। মানুষের উপর নজরদারি বাড়াতে ডেটাবেস তৈরি করছে চীন। সরকার মনে করছে সাংবাদিক, বিদেশি শিক্ষার্থী ও অভিবাসী নারীদের কেউ কেউ সমাজের জন্য হুমকির কারণ হয়ে উঠছে। দেশটির হেনান প্রদেশে উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে ওইসব মানুষকে বিভিন্ন তালিকায় শ্রেণীবদ্ধ করা হবে। সাংবাদিকদের সবুজ, হলুদ এবং লাল তালিকায় শ্রেণীবদ্ধ করা হবে। লাল তালিকায় থাকা সাংবাদিকরা খুবই উদ্বেগজনক হিসেবে বিবেচিত হবে, হলুদ তালিকায় থাকারা বিবেচিত হবে সাধারণ উদ্বেগজনক হিসেবে, আর সবুজ তালিকাভুক্তরা ক্ষতিকর নয় বলে বিবেচিত হবে। একইভাবে বিদেশি শিক্ষার্থীদের চমৎকার শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী ও ঝুঁকিপূর্ণ শিক্ষার্থী তালিকায় শ্রেণীবদ্ধ করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের দৈনিক উপস্থিতি, পরীক্ষার ফল, শৃঙ্খলা এবং কোন দেশ থেকে এসেছে তা বিবেচনায় নিয়ে তাদেরকে মূল্যায়ন করা হবে। বিপুল সংখ্যক অভিবাসী নারী কাজ খুঁজতে চীনে প্রবেশ করে। প্রতিবেশী দেশগুলো থেকে পাচার হয়েও অনেকে দেশটিতে অবস্থান করে। তাদেরকেও রাখা হবে বিশেষ পর্যবেক্ষণে। নজরদারি বিশ্লেষক সংস্থা IPVM এর গভর্নমেন্ট ডিরেক্টর কনর হিলি জানান, চীনে গণ নজরদারির বিষয়টি সবার জানা, তবে সাংবাদিকদের দমন করতে কাস্টম নজরদারি প্রযুক্তি তৈরি করার বিষয়টি নতুন। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাকিব তাসকিনকে নিয়ে ঢাকা টেস্টের দল দিয়েছে BCB। ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন দুজন। পাশাপাশি টেস্টে প্রথমবার ডাক পেলেন ওপেনার নাইম শেখ। সাদমান সাইফের অফ ফর্মে এবার নাইমকে নিয়ে নির্বাচকদের পরীক্ষা। সব মিলিয়ে টাইগার স্কোয়াড এখন 20 সদস্যের। টি-20 বিশ্বকাপে হ্যামস্ট্রিং চোটে পড়েন সাকিব, মিস করেন সুপার 12-এর শেষ 2 ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ ও চট্টগ্রাম টেস্টও খেলা হয়নি টাইগার তারকার। পুনর্বাসন প্রক্রিয়া শেষে ফিটনেস পরীক্ষায় উতরে ঢাকা টেস্টে ফিরছেন সাকিব। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-20-তে হাতে চোট পাওয়া তাসকিনও ফিট। দুই শীর্ষ তারকা ফেরায় আত্মবিশ্বাস বাড়বে বাংলাদেশ শিবিরে। স্পিনে একা দায়িত্ব সামলাতে গিয়ে হিমশিম খেয়েছেন তাইজুল। এবার জুটি বেঁধে পাকিস্তানের পরীক্ষা নেবেন তারা। তারপরও ইবাদত রাহির নিষ্ক্রিয়তার দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। আমি আপাতত ক্ষেত্রে বলতে পারি যে আর একটু স্মার্ট হওয়া উচিত। যেমন আমি দেখেন শাহিন শাহ আফ্রিদি বা হাসান আলী বলেন, ওরা কিন্তু দেখেন অল্পতে একটা ব্যাটসম্যানকে রিড করে ফেলে বা উইকেটটা রিড করে ফেলে। তো এই ক্ষেত্রে আমাদের বলারদের আরও স্মার্ট হওয়া উচিত। এবং আমি যেসব কাজ করছি আমি চাচ্ছি যে ওরা যেহেতু যে মানে এমন জায়গায় বোলিং করবে যে ব্যাটসম্যানকে যাতে প্রশ্নের সম্মুখীন ফেলে দেয়। ওপেনিংয়ে সাদমান সাইফের ব্যর্থতায় আবারও বিকল্পের সন্ধানে ম্যানেজমেন্ট। টেস্ট স্কোয়াডে প্রথমবার নাইম শেখ। ঢাকা টেস্টে শাহিন শাহ হাসান আলীর সুইং সামলানোর দায়িত্ব পেতে পারেন তিনি। দুইটা ইনিংসে আমাদের টপ অর্ডার ফেল করেছে। আসলে এক ইনিংসে আমরা 49 for 4 ছিলাম, আরেক ইনিংসে আমরা 25 for 4। এই দুই জায়গা হলে আসলে ম্যাচে থাকা ডিফিকাল্ট হয়ে যায়। নেক্সট ম্যাচে আমার মনে হয় যে আমাদের ওই জায়গাটা যদি আমরা ইমপ্রুভ করতে পারি, যে টপ 4 যদি এত চিপ আউট না হয়ে যদি একটু বড় রান করতে পারে, তখনই আসলে ডিফারেন্ট বল গেম হবে। মাথায় আঘাত পাওয়া ইয়াসির আলীকে নিয়ে দুশ্চিন্তা কেটেছে। স্কোয়াডে আছেন চট্টলার ব্যাটার সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় দলের হয়ে খেলেছেন 2 ম্যাচ, অল্পতেই থামতে চান না রাহবার ওয়াহেদ খান। প্রবাসী ফুটবলারের তকমা ফেলে দেশিদের একজন হয়েই লাল সবুজের জার্সিতে ফেরার লক্ষ্য রাহবারের। নতুন মৌসুমে শেখ জামালের হয়ে 1 ম্যাচ খেলেই নজর কেড়েছেন 25 বছর বয়সী এই মিডফিল্ডার। আগস্টে জাতীয় দলে হঠাৎই ডাক আসে। কানাডা প্রবাসী ফুটবলার রাহবার খান 2 ম্যাচে অল্প সময় মাঠে ছিলেন, পায়ের কারুকাজে মুগ্ধ করেছেন, কিন্তু ফিটনেস আর অনভিজ্ঞতায় পরে আর সুযোগ হয়নি। মাস তিনেকের মধ্যে রাহবারের পৃথিবী বদলে গেছে। কিছুদিন আগে হারিয়েছেন প্রিয় বাবাকে।
যে বাবার স্বপ্ন ছিল বাংলাদেশের জার্সিতে ফুটবলের সোনালী অতীত ফিরিয়ে আনবেন রাহবার। স্বপ্ন পূরণে নতুন শুরু। কানাডা না ফিরে নতুন মৌসুমে শেখ জামালের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রথম ম্যাচেই প্রমাণ করেছেন কেন তাকে প্রতিভাবান ভাবা হয়। একটি গোল করিয়েছেন, আরেকটির পেছনেও ছিল অবদান। হি ইজ দ্য মেইন রিজন আমি বাংলাদেশে থেকে বিপিএল খেলার প্ল্যান করেছিলাম। সো আই থিঙ্ক হি উইল বি প্রাউড ফ্রম আপ দেয়ার। যেটাই আমার এবিলিটি আছে মানুষ পছন্দ করতেছে। অ্যান্ড যদি অবভিয়াসলি ইন ফিউচার আবার যদি ন্যাশনাল টিমে ইফ দে নিড মি আই উইল ডেফিনেটলি ট্রাই টু গো অ্যান্ড প্লে ফর দ্য ন্যাশনাল টিম। প্রশংসা পাচ্ছেন কোচের কাছ থেকেও। স্প্যানিশ ক্লাব এলচের বয়সভিত্তিক দল সামলানো শেখ জামাল কোচ হুয়াও মার্তিনেজ রাহবারের মধ্যে দেখছেন অপার সম্ভাবনা। রাহবার দারুণ প্রতিভা, বল পায়ে চমৎকার খেলে, ড্রিবলিং এর ক্ষমতাও আছে। শুনেছি তাকে নিয়ে অনেকেই বলেছে বড় মাঠে সে খেলতে পারবে না বা পুরো ম্যাচ খেলার ফিটনেস তার নেই, কিন্তু আমি তা মনে করি না। বাংলাদেশে জাতীয় দলে তার ভবিষ্যৎ আমি দেখছি, তবে অবশ্যই তাকে উন্নতি করতে হবে। প্রথম দিনে আমি বলেছিলাম যে সে ভালো করবে, কারণ তার পায়ের কাজ ভালো, বডি ফিটনেস, তারপরে স্কিল, ডিস্ট্রিবিউশন, মেধা আছে ছেলেটার। যদি সে কাজে লাগাতে পারে অবশ্যই ভালো করবে। আমি মনে করি অদূর ভবিষ্যতে আগামী 2-1 বছরে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার হিসেবে সে আবির্ভূত হবে। সেন্ট্রাল বা অ্যাটাকিং মিডফিল্ডে খেলেন রাহবার, যেখান থেকে গোলের জন্য বলের যোগান হয়। তাই মেসি রোনালদো নয়, পছন্দের ফুটবলারও যে একজন মিডফিল্ডার। চাভি, ইনিয়েস্তা, অবভিয়াসলি ওদের খেলাটা তো অনেক বিউটিফুল, সবসময় খেয়াল করে আসছি। বাট লুকা মডরিচ যদি আপনি দেখেন, তার খেলাটা আমার অনেক ভালো লাগে। মডরিচ হতে পারবো নাকি জানি না, বাট আমি আমার বেস্ট ভার্সন হইতে পারবো, দ্যাট আই ক্যান গ্যারান্টি ইনশাল্লাহ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা কাপে বি গ্রুপের ম্যাচে উত্তর বারিধার মুখোমুখি হবে শেখ জামাল। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। নতুন কোচ ম্যানুয়েল মার্টিনেজের অধীনে মৌসুমের শুরুটা ভালো হয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনীকে 3-0 গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে শেখ জামাল। ছন্দে আছে দুই বিদেশি রিক্রুট সোলেমন ও ওটাবেক। এই ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে ধানমন্ডির জায়ান্ট। অন্যদিকে শেষ 8 নিশ্চিতে রাত 8টায় বিমান বাহিনীর মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়াচক্র। সেরিয়াতে জয় পেয়েছে ইউভেন্টাস, সালেরনিটানাকে হারিয়েছে 2-0 গোলে। প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যায় ইউভে। দিবালার দূরপাল্লার শটে লিড নেয় 21 মিনিটে। বিরতির পরপরই সমতায় ফিরতে পারত সালেন্টিনানা। হয়তো ভাগ্যের পরিহাসে গোলবারে বাধা পায় লুকা রানিয়েরির শট। এরপর বদলি নেমে ওল্ড লেডির পক্ষে দ্বিতীয় গোল করেন মোরাতা। যোগ করার সময় দিবালা পেনাল্টি মিস না করলে ইউভেন্টাস আরও বড় জয় পেত। 15 ম্যাচে 7 জয়, 5 হারে পয়েন্ট টেবিলে 7 নম্বরে ইউভে। কর্নার স্থবিরতা কাটিয়ে ব্যাডমিন্টনে আন্তর্জাতিক আসর বসছে ঢাকায়। 6 দেশের প্রায় 300 শাটলার নিয়ে আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও জুনিয়র সিরিজ। প্রস্তুতির অভাবে বড় সাফল্যের সুযোগ দেখছে না দেশি শাটলাররা। দীর্ঘদিন পর ব্যাডমিন্টনে আন্তর্জাতিক টুর্নামেন্ট চলছে, শেষ সময়ের প্রস্তুতি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্টে অংশ নিতে 6 দেশের প্রায় 300 শাটলার এরই মধ্যে ঢাকায় এসেছেন। ভারতের কিংবদন্তি শাটলার প্রকাশ পাডুকন একাডেমির ছাত্র রাঘু অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়। যে একাডেমি থেকে উঠে এসেছেন সাইনা নেহওয়াল, গোপীচাঁদের মতো বিখ্যাত শাটলাররা। আছেন মালদ্বীপের নাম্বার 1 হুসেন জায়ান। সাইনা, গোপীচাঁদের কাছ থেকে দেখেছি, অনেক কিছুই শিখেছি। ভারতের এই একাডেমি বিশ্বমানের। আমার লক্ষ্য একাধিক ইভেন্টের চ্যাম্পিয়ন হওয়া। করোনায় 2 বছর আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা হয়নি। বাংলাদেশে এই টুর্নামেন্টে নিজেদের অবস্থান যাচাইয়ের জন্য এসেছি। প্রস্তুতি আর সুযোগ সুবিধার অভাবে টুর্নামেন্টে বড় সাফল্যের আশা নেই দেশি শাটলারদের। আমরা খুব অল্প সময়ে প্র্যাকটিসে টাইম পেয়েছি। তো লাস্ট 12 তারিখ থেকে এই 18 দিন আমরা ক্যাম্প করেছি। তো আসলে এই অল্প সময়ে আসলে আশা করাটা ভুল হবে যদি বলি। আমরা আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করব। তারা তো লং টাইম ক্যাম্পিং পায়, সবসময় বাইরের কোচের আন্ডার প্র্যাকটিস করে। আমরা তো আসলে কোনো লং টাইম ক্যাম্পিং পাই না, এই জন্য আসলে আমরা এত পিছনে। বাংলাদেশের 18 জন পুরুষ ও 10 জন নারী শাটলার অংশ নেবেন টুর্নামেন্টে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।